আমরা বুঝে শুনেই বলছি যে এই দুই কারণেই আমরা এখন ওয়াকআউট করছি। আপনাকে ধন্যবাদ। বিএনপি এবং তারেক রহমান তাদের পতন অনিবার্য। এবারের পতনের পর বিএনপি আর কোনোদিন শির দ্বারা উঁচিয়ে দাঁড়াতে পারবে না। এদিকে আজ জামাতে ইসলামের আমির সংসদ ওয়াকআউট করে কঠিন বিপাকে পড়ে। বিএনপির এমপিরা গণদুলাই করে সংসদ ভবন উত্তাল হয়েছে আজকের সংসদে। এই দেখে সারা দেশবাসী অবাক হয়েছে। মাননীয় বিরোধী দল নেতা, আপনি আমার বক্তব্য তো সম্পূর্ণ করতে দিলেন না। আমি আপনার পুরো বক্তব্য শুনেছি। গতকাল যখন দিবসের সর্বশেষ কর্মসূচি আলোচনা হয়, আলোচনার শেষ বক্তা ছিলেন মাননীয় আইনমন্ত্রী। তিনি তার বক্তব্যে আমাকে একটু হয়তো খেয়াল করেন নাই ভালো করে, আমার কথাটা আমার তাই মনে হয়েছে। ইন্টেনশনালি উনি বলেছেন, এটা মনে করি না। এবার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজাকার হিসেবে ভূষিত করলেন আন্দালিব রহমান পার্ক। একেবারে স্বয়ং তার সুযোগ্য সন্তান তারেক রহমানের সামনে জাতীয় সংসদ ভবনের ভিতরে বেগম খালেদা জিয়াকে তিনি রাজাকার হিসেবে একেবারে প্রতিষ্ঠা করে ছাড়লেন। ক্ষমতা কি নিয়মের চেয়ে বড়? যখন একজন প্রভাবশালী মন্ত্রী তার জীবনের প্রথম ভাষণের আবেগ নিয়ে সংসদে দাঁড়ালেন, তখন সবাই ভেবেছিল স্পিকার হয়তো একটু নমনীয় হবেন। কিন্তু না, নিয়মের প্রশ্নে যিনি পাহাড়ের মতো অটল, তিনি কাউকেই ছাড় দিলেন না। মাঝপথেই বন্ধ হয়ে গেল মন্ত্রীর মাইক্রোফোন। সংসদে কাউকেই ছাড় দেন না স্পিকার। আজকে দেখতে পারি জামাতে আমির আবারও সংসদ ওয়াকআউট করেন এবং এই ওয়াকআউট করার পর জামাতে আমির আজকে রাতে কঠিন বিপদের মুখে পড়ে। বিএনপি সরকার কঠিন একটি পদক্ষেপ নেয় জামাত দলের বিরুদ্ধে এবং জামাত এমপিদের বিরুদ্ধে। দর্শক শ্রোতা, আপনারা জানেন বাংলাদেশের রাজনীতির মধ্যে চাঞ্চল্যকর অনেক ঘটনা ঘটে। অসংখ্য এমপিও কিন্তু এই মুহূর্তে বিপদের মুখে পড়ে গ্রেপ্তার হয় এবং অসংখ্য ঘটনা এখনো ঘটতেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই মুহূর্তে অবস্থা এবং জামাতে আমির সংসদে যা যা বলেছে ওয়াকআউট করার সময়, এবং স্পিকারও যে রেগে গিয়ে অনেক পদক্ষেপ নেন সংসদে, সবকিছু দেখতে পারবেন একটি ভিডিওতে। এই জন্য আমরা বুঝে শুনেই বলছি যে এই দুই কারণেই আমরা এখন ওয়াকআউট করছি। আপনাকে ধন্যবাদ। আপনারা ওটা শোনেন, তারপরে যদি ওয়াকআউট করতে পারেন প্লিজ ফিল ফ্রি। মাননীয় বিরোধী দলের নেতা বলবেন, বলুন। কথা বলেছিলেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে সুযোগ দেওয়ার জন্য। গতকাল যখন দিবসের সর্বশেষ কর্মসূচি আলোচনা হয়, আলোচনার শেষ বক্তা ছিলেন মাননীয় আইনমন্ত্রী। তিনি তার বক্তব্যে আমাকে একটু হয়তো খেয়াল করেন নাই ভালো করে, আমার কথাটা আমার তাই মনে হয়েছে। ইন্টেনশনালি উনি বলেছেন, এটা আমি মনে করি না। আমি যা বলেছি তিনি এর বাইরে গিয়ে একটু আমার সম্পর্কে বলে ফেলেছেন। গতকাল যে এজেন্ডাটা আমরা উত্থাপন করেছিলাম, এটা ছিল মূলত গণভোট এবং গণভোটের সংস্কারের যে প্রস্তাব গিয়েছিল, এর আলোকে যে পরিষদটা গঠন হওয়ার কথা, সেই পরিষদের সভা আহ্বান সম্পর্কে এটাই ছিল মূল নোটিশের বিষয়বস্তু। এক পর্যায়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা প্রস্তাব এনেছে। এই প্রস্তাবে আমার বক্তব্যে আমি রেসপন্স দিতে গিয়ে বলেছিলাম, যেহেতু আলোচনাটা হয়েছে সংস্কার পরিষদের উপর, যদি এইটাকে কেন্দ্র করে কোনো কমিটি, বিশেষ কমিটি গঠন হয়, তাহলে আমরা ইতিবাচকভাবে সেটা ভেবে দেখব। এবং একই সাথে বলেছিলাম যে সেখানে সরকারি দল এবং বিরোধী দল থেকে সমান সংখ্যক সদস্য নিলে এটা অর্থবহ একটা কমিটি হিসাবে রূপ নেবে বলে আমরা বিশ্বাস করি। যেহেতু আমরা এখানে এসেছি সংকট নিরসনের জন্য, সংকট তৈরির জন্য নয়। এর উত্তরে তিনি তার কথা বলেছেন। আমার বক্তব্য যেহেতু আগে হয়ে গেছে, বিষয়টা আমি ক্লারিফাই করলাম। কিন্তু যেহেতু এটা জন আকাঙ্ক্ষার বিষয়, গণভোটের বিষয়, প্রায় 70% মানুষের রায়ের বিষয়, আমরা প্রত্যাশা করেছিলাম যে আপনার মাধ্যমে প্রতিকার পাবো এবং সিদ্ধান্তের জন্য আমি আপনাকে আহ্বান জানিয়েছিলাম। কিন্তু কোনো সিদ্ধান্ত হলো কিনা আমি বুঝতে পারি নাই। এই বিষয়টা আপনার কাছ থেকে আমি স্পষ্ট জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের নেতা, কালকে প্রস্তাবটি ছিল একটি মুলতবি প্রস্তাব। এটি আমার অনুপস্থিতিতে গৃহীত হয়েছিল। বাংলাদেশের 53 বছরের সংসদীয় ইতিহাসে মাত্র 3টি মুলতবি প্রস্তাব গৃহীত হয়েছে। একটি জনাব আনোয়ার হোসেন মঞ্জুর, অপরটি ছিল গ্রেনেড হামলা সম্পর্কিত, আর একটি ছিল নূর ইসলাম মনির কোস্টগার্ড সম্পর্কিত। বছর পর বছর চলে যায়, কোনো মুলতবি প্রস্তাব গৃহীত হয় না সংসদে। তারপরেও প্রাণবন্ত আলোচনার জন্য ডেপুটি স্পিকারের সভাপতিত্বে মুলতবি প্রস্তাবটি গ্রহণ করা হয়েছিল। এই আপনি জানেন যে
যেই সমস্যার সমাধান আইন প্রণয়নের মাধ্যমেই কেবল করা যায় সেটি নিয়ে মুলতবি প্রস্তাব হতে পারে না। তারপরে উদারভাবে বিরোধী দলকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এটি গ্রহণ করা হয়েছে। আরও একটি আমি বলতে চাই, এই সম্পর্কিত আরও একটি মুলতবি প্রস্তাবের নোটিশ আজকে আমরা বিবেচনা করব। আপনাদের মধ্যে যদি কোনো কথা বলার বাকি থাকে, আমি বলেছিলাম যে বাকি কথা হলে আগামীকাল হবে, আজকেও আপনারা যদি প্রয়োজন হয় সেই নোটিশটি সম্পর্কে যখন আলাপ আলোচনা করব, আপনাদের আরও যদি বক্তব্য থাকে কথা বলার অবারিত সুযোগ আপনারা পাবেন। এটি একটি জাতীয় সমস্যা, যত গুরুত্বপূর্ণ বিষয় আছে আমরা আশা করি ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী দল মিলে খোলাখুলিভাবে কথাবার্তা বলে সংসদে প্রাণবন্ত আলোচনার মাধ্যমে আপনারা সিদ্ধান্ত নেবেন, সেই সুযোগ আপনাদের রয়েছে। এটি মহান হাউস অব দি পিপল, আপনারা ডিসাইড করবেন রুলস অফ প্রসিডিওর অনুসারে আমরা যাতে পরিচালিত হতে পারি। তো আমি বলেন। প্রতিকার চেয়েছিলাম। এই বিষয়টা কোনো দলের সাথে সম্পর্কিত না। যে বিষয়টা নির্বাচনের আগে সরকারি দল বিরোধী দল সবাই একমত হয়েছিলাম, এর সপক্ষে কথাও বলেছি, ক্যাম্পেইন করেছি। আমরা প্রতিকার যে পেলাম না, এতে আমরা না, এতে দেশবাসীর তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না, এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াক আউট করছি। মাননীয় বিরোধী দল নেতা, আপনি আমার বক্তব্য তো সম্পূর্ণ করতে দিলেন না। আমি আপনার পুরো বক্তব্য শুনেছি। আপনার ওয়াকআউট করা আপনাদের অধিকার, কিন্তু আমি বলতে চাই যে আজকে একটু পরে আরেকটি মুলতবি প্রস্তাব বিবেচিত হবে। সেখানে আমার মনে হয় যে আপনি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং সেখানে মন খুলে আপনারা আরো কথা বলতে পারবেন। সুতরাং আমার অনুরোধ হলো আপনারা ওটা শোনেন, তারপরে যদি ওয়াকআউট করতে পারেন প্লিজ ফিল ফ্রি। তবে প্রস্তাবটির ভাগ্য কি নির্ধারণ হয় সেটি আপনি দেখার জন্য একটু অপেক্ষা করে দেখতে পারেন। বিরোধী দল নেতাকে মাইক দেন। হ্যাঁ, ওই নোটিশটাও আমাদের নজরে আগে কিছুটা এসেছে এবং আমরা মনে করি যে মূল নোটিশকে চাপা দেওয়ার জন্য ওই নোটিশটা সামনে আনা হয়েছে। এই জন্য দুইটার প্রতিবাদেই আমরা এই সংসদ থেকে আপাতত মাননীয় বিরোধী দলের নেতা, ধন্যবাদ মাননীয়। নোটিশই তো উত্থাপন হয়নি, আপনি কি করে বুঝলেন কোনটা চাপা দেওয়ার জন্য এটা করা হচ্ছে? আমি অনুরোধ করছি একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, নোটিশের বিষয়বস্তু শুনেন, তারপরে আপনারা ফিল ফ্রি টু ওয়াক আউট। আপনার অ্যাবসেন্সে এই হাউসে এই নোটিশটা পড়া হয়েছে, সংশ্লিষ্ট সদস্য এটা পড়েছেন, আমরা শুনেছি। এই জন্য আমরা বুঝে শুনেই বলছি যে এই দুই কারণেই আমরা এখন ওয়াকআউট করছি। আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই সংসদীয় রীতি অনুযায়ী আপনারা ওয়াকআউট করতে পারেন, ফিল ফ্রি। ধন্যবাদ। রাজনীতির মাঠে সবচেয়ে ভয়ঙ্কর সময় কোনটা জানেন? বিদায় বেলা। কারণ তখন আর ক্ষমতা হারানোর ভয় থাকে না, মুখের তালাগুলো আপনা আপনি খুলতে শুরু করে। ক্ষমতায় থাকতে যে সত্যগুলো কেউ বলার সাহস পায় না, বিদায়ের ঘণ্টা বাজলেই সেগুলো একে একে বেরিয়ে আসে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ইতিহাসে জায়গা করে নিয়েছে ঠিকই, কিন্তু সম্মানের পাতায় বিতর্কের ঊর্ধ্বে তার কি নিজেদের জায়গাটা ধরে রাখতে পারল, নাকি বিদায়ের পর বের হতে শুরু করছে এমন সব চাঞ্চল্যকর তথ্য যা পুরো দেশের রাজনৈতিক হিসাব নিকাশ পাল্টে দিচ্ছে? গোপন চুক্তি, তড়িঘড়ি করে আইন পাশ, আর হঠাৎ করে উড়ে আসা এক রহস্যময় শব্দ ডিপ স্টেট। সব মিলিয়ে এখন বাংলার আকাশে বাতাসে একটাই প্রশ্ন, এতদিন আমরা যাদের সরকার হিসেবে দেখলাম তারা কি আসলেই দেশ চালিয়েছিলেন, নাকি ডক্টর ইউনূস শুধুই কারো হাতের পুতুল ছিলেন? মাস পেরিয়েছে কিন্তু বিতর্কের যেন শেষ নেই। ১.৫ বছরের একটি সরকার দেশের রাজনৈতিক ইতিহাসে এতটা সমালোচিত হবে এমন নজির খুঁজতে গেলে ইতিহাসবিদদের হয়তো আলাদা করে গবেষণায় বসতে হবে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই সমালোচনা শুধু বিরোধী শিবিরের রাজনীতির ভাষায় সীমাবদ্ধ নেই। খোদ প্রশাসনের ভেতর থেকে, সুশীল সমাজ, এমনকি সরকারের একেবারে ঘনিষ্ঠ জনদের মুখ থেকেও বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব অভিযোগ। সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার আর দুর্নীতির ফিসফাস এখন আর চাপা নেই। মানুষ এখন প্রকাশ্যে এই নিয়ে কথা বলতে শুরু করেছে। কে কতটা ক্ষমতার অপব্যবহার করেছেন সেটাই যেন এখন রাজনৈতিক আলাপের নতুন বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন অভিযোগের তালিকা লম্বা হচ্ছে আর সরকারের নৈতিক অবস্থান যেন ছোট হয়ে আসছে। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যাকে নৈতিক বৈধতা বলা হয় তা ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। ভাবুন তো, সংসদ নেই অথচ তড়িঘড়ি করে জারি করা হয়েছে ১৩৩টি অধ্যাদেশ। এই বিশাল সংখ্যাটা শুনলেই বোঝা যায় আইন তৈরির ক্ষেত্রে কতটা তাড়াহুড়ো করা হয়েছে। সংসদবিহীন সময়ে অধ্যাদেশ জারি করা নতুন কিছু নয়, কিন্তু প্রশ্ন উঠেছে এর উদ্দেশ্য নিয়ে। কোনটা জনস্বার্থে আর কোনটা ক্ষমতার কাঠামো বদলানোর জন্য করা হয়েছে সেই হিসাব মেলাতে গিয়ে বিশেষজ্ঞদের কপালে ভাঁজ পড়েছে। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন এর মধ্যে অনেকগুলো সিদ্ধান্তই ছিল একেবারেই অপ্রয়োজনীয় এবং অযাচিত। অর্থাৎ আইন তৈরি হয়েছে ঠিকই, কিন্তু মানুষের আস্থার ভিত্তি তৈরি হয়নি। আর রাজনীতিতে আস্থা হারানো মানে নদীর বাঁধে চির ধরা। বাইরে থেকে কিছু বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে পানি ঢুকতে থাকে। অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছে।
বিদেশি চুক্তি নিয়ে গোপনীয়তা, বিশেষ করে ক্ষমতা হস্তান্তরের আগে যুক্তরাষ্ট্রের সাথে বিদায় বেলার কোনো গোপন সমঝোতা হয়েছিল কিনা সেই সন্দেহ এখন আরও ঘনীভূত হচ্ছে। আশ্চর্যের বিষয় হলো যে একসময় এই সরকারের কট্টরে নীতিগত সমর্থক ছিলেন সেই সব থিঙ্ক ট্যাঙ্ক বা বুদ্ধিজীবীরাও এখন প্রকাশ্যে সমালোচনা করছেন। এবার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজাকার হিসেবে ভূষিত করলেন আন্দালিব রহমান পার্ক। একেবারে স্বয়ং তার সুযোগ্য সন্তান তারেক রহমানের সামনে জাতীয় সংসদ ভবনের ভিতরে বেগম খালেদা জিয়াকে তিনি রাজাকার হিসেবে একেবারে প্রতিষ্ঠা করে ছাড়লেন। আমরা দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন মন্ত্রী, এমপি এবং নেতাদের কাছ থেকে শুনে আসছি, তারা এটা প্রকাশ্যে আনার চেষ্টা করছে যে বাংলাদেশের সবচেয়ে কনিষ্ঠ মহিলা মুক্তিযোদ্ধা দেশমাতা বেগম খালেদা জিয়া। এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি ছিল না, যেহেতু তাকে যে কোনো খেতাবই দেয়া হোক না কেন সেটি তার প্রাপ্য। কিন্তু আন্দালিব রহমান পার্থ তিনি দেশনেত্রীকে রাজাকার হিসেবে তিনি আজকে প্রতিষ্ঠিত করলেন। আমি জানি না বিএনপি এবং ছাত্র দলের নেতাকর্মীরা এরপরে আন্দালিব রহমান পার্থকে কিভাবে জবাব দেবে এটি আমি জানি না। সবচেয়ে আশ্চর্য লেগেছে কোথায় জানেন? আন্দালিব রহমান পার্থ যখন বেগম জিয়াকে প্রকারান্তরে, সরাসরি নয়, বিষয়টা কিন্তু বুঝবেন আপনারা, সরাসরি নয়, অনেক সময় ওই যে হাত দিয়ে না মেরে হাতানি দিয়ে মারা, সেইভাবে তিনি যখন খালেদা জিয়াকে রাজাকার হিসেবে প্রতিষ্ঠিত করলেন, আখ্যায়িত করলেন, খোঁটা দিলেন, তখন বিএনপির যে সমস্ত এমপি মন্ত্রীরা এবং তারেক রহমান নিজে টেবিল চাপড়িয়ে তাকে সাধুবাদ জানিয়েছে। আমি জানি না তারা বুঝতে পেরেছেন কিনা বা আন্দালিব রহমান পার্থের এই ধূর্ততা তারা ধরতে পেরেছেন কিনা আমার জানা নাই। দর্শক, আপনাদের জানা আছে কিনা থাকলে কমেন্টস বক্সে জানাবেন। কেন এই কথা বলছি, কিভাবে তিনি বেগম খালেদা জিয়াকে রাজাকার বানালেন? আগে আমরা আন্দালিব রহমান পার্থ কি বলেছে আর বেগম খালেদা জিয়া কি বলেছিল, তাহলে দুটো একসাথে মেলালে আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। দেখুন ভিডিওটি। সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেবো? এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? এত গায়ে লাগবে কেন? এই সংবিধান হলো আইনের একটি ইশতেহার। এই সংবিধানকে যেই দিন জনগণের সরকার আসবে সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই সংবিধান এখানে কি দেখলেন আপনারা, কি শুনলেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই যে ৭২-এর সংবিধান, এটা তো আওয়ামী সংবিধান, ভারতের সংবিধান, তিনি খুব ভালো করে এটি বুঝতে পেরেছিলেন। যার কারণে তিনি বলেছিলেন যে যেদিন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণের সরকার যেদিন এই সংসদের ভিতরে আসার সুযোগ পাবে, সেদিন প্রথম কাজ হবে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেয়া। আমরা কি দেখলাম? বিএনপি দাবি করছে তারা জনগণের সরকার। বিএনপি এখানে দুইটা স্ট্যান্ড নিলে হবে না, যে কোনো একটা স্ট্যান্ড তাকে নিতে হবে এবং তাকে পরিষ্কার করতে হবে। তার আর এখন পরিষ্কার করার অবশ্য কিছু নাই, কারণ বিএনপি ফেসে যেতে পারে। ফেসে যাওয়ার ভয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ঘটনা বুঝতে পেরে 180 ডিগ্রি ঘুরে গেছেন, পোল্টি মেরেছেন। খুব মজা। মানুষ বলছে না না ইটস গুড, ভালো তো ঘটনা নাকি না, এটা বিএনপির দুর্বিসন্ধি। এটা চমৎকার বিএনপির চালাকি এখন তুলে ধরবো, ফাঁস করে দেবো। দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন খুব সুন্দর কথা, শুনলে তো সবার হৃদয়ে জুড়িয়ে যাবে, প্রাণ জুড়িয়ে যাবে। কত সুন্দর কথা শিলং সালাউদ্দিন কি বলছে দেখেন। পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে সংসদে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণঅভ্যুত্থানের সময় রাজপথে অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা জনতার প্রতিরোধের মুখে কেউ হয়তো প্রাণ হারিয়েছে, কেউ হয়তো আহত হয়েছে, সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে। এর মানে পুলিশ হত্যা করা এটা সঠিক ছিল। অতএব পুলিশ হত্যার কোনো বিচার হবে না। অতএব যেসব পুলিশ হত্যার শিকার হয়েছে তারা পরাজিত শক্তি, ওটা তার প্রাপ্য ছিল, ফয়সালা ওখানে হয়ে গেছে, এটার আর বিচার কোনোদিন করা হবে না। তার মানে যারা পুলিশ হত্যা করতে পেরেছে তারা বীর, তারা ইন্ডেমনিটি পাবে। যুদ্ধের ময়দানে এটা করা এটাই শ্রেষ্ঠত্ব যে আপনি এটা পেরেছেন, আপনি প্রতিপক্ষকে আঘাত করতে পেরেছেন। কত সুন্দর সালাউদ্দিন আহমেদের কথা, এনসিপি নেতার মতো কথা, তাই না? এনসিপি জামাতের মনের মতো কথা। কিন্তু হিসাব কি এত সোজা? এত ভালো হয়ে গেল সালাউদ্দিন আহমেদ? এত ভালো কেন সালাউদ্দিন? না, তিনি এত ভালো না। কেন না একটু বুঝেন। দুইজনের বক্তব্য আপনাদের শুনে। নাম্বার 1, আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে পুলিশ হত্যার বিচার হবে, তদন্ত হবে, এবং পুলিশের ডিআইজি লেভেলে আমাদের ভালো যোগাযোগ আছে, আমরা জানি। তো পুলিশের উচ্চপদস্থ ডিআইজি লেভেলের বেশ কয়েকজন কর্মকর্তার কাছে বেশ কয়েক জায়গায় দর্শক চিঠি দেওয়া হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে
বিভিন্ন দপ্তরে যে পুলিশ হত্যার বিচার হবে, পুলিশ আপনারা রেডি হন। এবং পুলিশ এখন আওয়ামী পুলিশ, এবং তারা পুলিশ হত্যার বিচার চায়। তারা আওয়ামী আমলের হাসিনার। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।